জন্ম এবং মৃত্যু এই দুই চিরন্তন সত্য আমাদের জীবনে আছে। প্রত্যেকটি জন্ম নিয়ে আমরা যেমন খুশি হই, মৃত্যু নিয়ে আমরা তেমনি দুঃখী হই। এবং যেমন আমরা প্রিয়জন হারালে অত্যন্ত ব্যথিত হই, তেমনি আমরা নিজেরাও এক সময় এইরকম একটা ঘটনার মুখোমুখি হব, সেই চিন্তাও কিন্তু আমরা আপ্লুত থাকি। প্রিয় দর্শক, এই যে একটা জার্নি, জন্মের পর থেকে আমরা যে মৃত্যুর জন্য অপেক্ষা করি, এই যাত্রাটি আসলে কেমন, আর মৃত্যু ব্যাপারটিকে আমরা কিভাবে এক্সপিরিয়েন্স করছি, এটি নিয়ে আজকে আমাদের প্রমিসেস জানতে চায়ের আলোচনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন মনজিয়া মোস্তাক। তিনি সাইকোথেরাপিস্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন। স্বাগতম মনজিয়া তোমাকে। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে প্রিয়জন হারানোর মানসিক যাত্রা। তো এই হারানো বলতে আমরা ডেথ বা মৃত্যুকেই আসলে ইন্ডিকেট করছি। তো এই যে মৃত্যু ব্যাপারটা আসলে আমরা কিভাবে এক্সপিরিয়েন্স করি, মারা যেতে হয় আমরা জানি, আমরা দেখি আমাদের প্রিয়জনরা চলে যায় এবং চলে যাবে, এই আইডিয়াটা আসলে নিয়ে আমরা কেমন থাকি এবং আইডিয়াটার আসলে পারপাসটা কি, এটা যদি শুরুতে একটু জানতে পারি তোমার কাছে। মানে আমিও রিসেন্টলি ভাবছিলাম, পড়ছিলাম, তাই মনে হলো যে ডেথ বা মৃত্যু এটা শুনলেই কিন্তু মনে হয় যে এই কিছুদিন পর মারা যাব, বা আমাদের যারা একটু সিনিয়র আছেন তারা কিন্তু অনেক বেশি মৃত্যু ভয়ে থাকেন। ছোটদের ক্ষেত্রে বিষয়টা মৃত্যু সম্পর্কে তেমন একটা বুঝে না, কিন্তু অ্যাডোলেসেন্ট বা বয়সন্ধিকালে ওরা একটু ভাবনা চিন্তা করলেও আমাদের বয়স থেকে কিন্তু আসলে ভাবা শুরু হয়ে যায়, বা বিশেষ করে যারা বয়স্ক আছেন। তো মৃত্যু নিয়ে ছোটবেলা থেকে মৃত্যুর মানে আগ পর্যন্ত অনেক সময় দেখা যায় যে মৃত্যুকে ঘিরেই আমাদের নানান ধরনের ফ্যান্টাসি কাজ করে। মারা যাব, একটু যেমন অ্যাড করি এখানে, যেমন তুমি বললে যে আমরা নিজেরা যেমন মারা যাব, কিন্তু আবার এল্ডারলি যারা আছেন আমাদের, তারাও এক সময় যাবে, সেটাও কিন্তু আমাদেরকে ভীষণ ভোগায় যে ওনারা যদি চলে যায় তখন আমার কি হবে, আমি কিভাবে সারভাইভ করব, আমি কি পারবো, এই একটা ব্যাপারও কিন্তু কাজ করে খুব। এক্স্যাক্টলি। এবং যে এই বয়সটাতে আসলে দেখা যায় বাবা মা, নানা নানু, এই ধরনের জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আচ্ছা উনি মারা গেলে কি হবে। সো মৃত্যু নিয়ে, নিজের মৃত্যু নিয়ে বা অন্যের মৃত্যু নিয়েও আমাদের অনেক বেশি ভয় কাজ করে, ফিউচার নিয়ে অনেক বেশি আমরা করি, অনিশ্চয়তা কাজ করে। তো ওই জায়গাটাতে বলা হয় যে যদি আমি আমার নিজের মৃত্যুর কথা ভাবি, মনোবিজ্ঞানীরা বলেন যে মৃত্যুটাকে ভয় বা অনিশ্চয়তা এই জায়গাটা থেকে না দেখে দেখা যে এক মানুষ হিসেবে জন্ম নিয়েছে, মানে একটা সময় অবশ্যই আমরা মরে যাব। সো মৃত্যুটা কিন্তু আমাদেরকে একটা পজিটিভ পারপাস বা জীবনের একটা লক্ষ্য তৈরি করে দিতে সাহায্য করে। আমি যদি জানি যে আমার জীবন কিন্তু একটা, আমার সময়টা লিমিটেড, আমি সকালের নাস্তা কিন্তু আমার লিমিটেড, আমার আজকে দিনের নাস্তাটা শেষ হয়ে গেল, মিন্স আমার জীবন থেকে কিন্তু একটা সকাল চলে গেল বা একটা বিকেল চলে গেল। সো এই জায়গা থেকে যখন দেখছি আমার সময়টা লিমিটেড, তখন কিন্তু আমি বর্তমানটাকে উপভোগ করব, যে আজকে সকালে আমি প্রিয়জনদের সাথে বা আমি আমার নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করব, কারণ আমার কিন্তু দিনগুলো ফুরে আসছে। সো দিনগুলো ফুরে আসছে ভেবে হায় হায় কি হবে ভেবে এই মুহূর্তটাকে নষ্ট না করে মনোবিজ্ঞানীরা বলেন যে এই মুহূর্তটাকে গুরুত্ব দেয়া, এবং মৃত্যু কিন্তু আমাদেরকে একটা গোল বা পারপাসের দিকে ধাবিত করে। যেমন আমি যদি মারা যাই, ভাবি যে আমি একটা সময় মারা যাব, তাহলে আমার কিছু কি কি কাজ আছে, আমি সমাজে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, আমার ফ্যামিলিতে আমার কি করার আছে, সেই জায়গাগুলো আমাকে কিন্তু রেসপন্সিবল হতে হেল্প করে। আমি যদি মৃত্যু সম্পর্কে একটা পজিটিভ থট রাখি যে হ্যাঁ মৃত্যু হবে, যখন হবে তখন দেখা যাবে, আমার কিভাবে মৃত্যু হবে আমি জানি না, কিন্তু সেই ভয়, ভবিষ্যতের ভয় বর্তমানকে নষ্ট করার জায়গাটা সাইকোলজিস্টরা বলেন যে না করে বর্তমানে ফোকাসটা আনা এবং গোল তৈরি করা। আমি যদি আমাদের এইজের কথা বলি, এই এইজ থেকে যদি আমি, যেমন আমার কথাই ভাবি যে আচ্ছা আমি একটা সময় মারা গেলে মানুষ আমাকে কিভাবে মনে রাখবে, আমি কি চাই আমাকে একজন খুব বাজে হিংসুটে নারী হিসেবে মনে রাখুক, নাকি আমি চাই যে মানুষ আমাকে মনে রাখুক যে হ্যাঁ সে যাদের সাথেই মিশেছে তারা একটা ভালো অনুভূতি বা ভালো একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে, আমি আসলে কি চাই। সো মৃত্যুর কথাটা ভাবলে কিন্তু ইন আ ওয়ে এটা আমাকে হেল্প করছে
আমার জীবনের লক্ষ্যগুলোকে স্থির করতে বা আমার সেলফ এস্টিম বা আমি কিভাবে নিজেকে দেখতে চাই সেই জায়গাটাকে আরো বেটার শেপ করতে কিন্তু হেল্প করে। কিন্তু অনেক সময় কালচারালি দেখা যায় যে আমরা বলি যে মৃত্যু মানে ভয়, তুমি মারা গেলে এটা এটা হবে। সো আমরা কিন্তু কেউ জানি না এক্স্যাক্টলি কি হবে। কিছু ধর্মীয় পার্সপেক্টিভ আছে, সেটা অবশ্যই আমি শ্রদ্ধা ভরে দেখছি। সেই জায়গাটাও কিন্তু এরকম ভীতিকর জায়গায় নিয়ে যায় না, যেটা আমরা ছোটবেলা থেকে সন্তানকে বলি, যেটা আমরাও হয়তো ছোটবেলায় আমাদের যারা বড় যারা আমাদেরকে পরিচর্যা করেছে তাদের কাছ থেকে শুনে এসেছি। সো এইভাবে মৃত্যুকে না দেখে এটা একটা আমাদের লাইফের পার্ট। ঠিক তেমন যেমন আমরা জন্মের সময় আমরা যেভাবে পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু ভাবতে পারি না এই প্রসেসটা এখন যদি আমাদেরকে যেতে বলে যে মায়ের গর্ভে থাকা, আমরা কিন্তু লজিক্যালি এটাকে প্রসেস করতে পারবো না। ওরকম একটা যদি আমাদের জন্য কৃত্রিম করে তৈরি হ্যাঁ। করে দেয়, আমরা কি সার্ভাইভ করতে পারবো? Exactly, পারবো কিন্তু আমরা না। কিন্তু 9 মাস ওই অবস্থায় থেকে তারপরে এসেছি। সো এটা একটা ন্যাচারাল প্রসেস। তো মৃত্যুটাও একটা ন্যাচারাল প্রসেস, এবং ওইটা যখন হবে ওইটারও একটা প্রসেস আছে, যেটার ভিতরতে যাওয়ার জন্য অফকোর্স এত বছর ধরে, হাজার বছর ধরে মানুষ গিয়ে এসেছেন। সো আমরা ওইটার কেপাবল। এক্স্যাক্টলি, খুব ভয়ঙ্কর ভাবে আসলে মৃত্যুকে পোর্ট্রে করা হয়, মৃত্যুর ছবিটা আঁকা হয়। এবং সেই গল্পগুলো এভাবেই করা হয় যে আহারে উনি মারা যাওয়ার সময় এরকম এরকম হলো, হবে, হ্যাঁ। এরকম হলো। হ্যাঁ, হ্যাঁ। আগে অন্যান্য এক্সপিরিয়েন্স, এখন সবার মৃত্যুর অভিজ্ঞতা তো একরকম হবে হয় না, না। তাই না? সেটাই। অনেকেরই তো খুব চমৎকার অভিজ্ঞতাও আছে, মৃত্যু নিয়ে সে খুব একটা কষ্টও পায়নি। ওই যে খুব কষ্টকর মৃত্যুগুলোকেই কিন্তু সবাই উদাহরণ হিসেবে টেনে নিয়ে তারপর এবং অসুস্থ মানে যার অনেক কষ্টকর মৃত্যু হচ্ছে তারও পিছনে কিছু না কিছু শারীরিক কারণ আছে, মানসিক কারণ থাকতে পারে। অবভিয়াসলি হুট করেই একটা মানুষকে অসুস্থ করে তার মানে অনেক কষ্ট ভেতর দিয়ে তো নিয়ে যাওয়া হয় না, তার আগে তার কিছু না কিছু হেলথ কনসার্ন তো থাকে। তো সেগুলোকে না দেখে আমরা ভাবি আরো কিছু, যেমন বলা হয় যে আচ্ছা যখন কবরে রেখে আসা হবে, মানে আমাদের তো মুসলিম কালচারে কবরেই দেওয়া হয়, তো কেমন করে থাকবো তখন মাটির ভেতরে, কত পোকামাকড় কত কিছু থাকবে, কেমন করে থাকবো সেই জায়গাটাতে। তো সেটাও কিন্তু একটা ওই যে মানে ইমাজিনেশনের জায়গা ক্রিয়েট করে, ওটাও একটা ভয়ঙ্কর কাজ করে ব্যাপার। সেটাই, ওই জায়গাটাই বলা হচ্ছে যে ধর্মীয় জায়গাটার যে এক্সপ্লেনেশন সেটাকে তার মতো করে শ্রদ্ধা ভরে দেখা। কিন্তু এই যে আমরা আননেসেসারি ভয় দিই, আমি যখন মারা যাব কি হবে আমরা জানি না, সো ওইটাকে অনেক সময় ওই মরে যাব, মাটিতে কি হবে, পোকামাকড় খেয়ে ফেলবে, এগুলো ভেবেই আমি বর্তমানে অনেক বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, এক একজনের টাইম লিমিট এক এক রকম হয়, কারো খুব অল্প, কারো খুব অনেকটা সময় পায়। এবং এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের কাছে কোনো উত্তর নেই, কারো কেন বেশি, কারো কেন কম, সেসব উত্তর আমাদের নেই। এটা একটা ন্যাচারাল প্রসেস হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে, সেটাই, এবং সেটার ভেতরেই থাকা। অনেকেই আসলে আসে আমাদের কাছে অনেক প্যানিক নিয়ে আসে, মানে সাধারণত প্যানিক অ্যাটাকের রোগী যারা থাকে তাদের ভেতরে কিন্তু মৃত্যু ভয়টাই কাজ করে, যে আমি এখনই মরে যাচ্ছি, আমি এখনই মরে যাচ্ছি, এখন কি হবে, এবং সেটা নিয়ে সে প্যানিক করতে থাকে। হ্যাঁ, যেমন প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যেটা বলা হয় যে রিসার্চে দেখা গেছে 5 মিনিট থেকে ম্যাক্সিমাম 30 মিনিট পর্যন্ত প্যানিক অ্যাটাকের ইয়েটা থাকে, তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। এবং গবেষণায় সোফা দেখা যায়নি শুধু প্যানিক অ্যাটাকের জন্য কেউ মারা গেছে, তো তার জন্য ওনারা মনে করেন যে এই মুহূর্তেই বোধহয় মারা যাচ্ছি। কিন্তু আসলে একটু সময় দিলে প্যানিক অ্যাটাকের জায়গাটাতে, এবং কিছু আমরা এই যে প্যানিক অ্যাটাকটা হচ্ছে তার পিছনে তো অবভিয়াসলি আমার কিছু ঘটে যাওয়া ঘটনা আছে, ট্রমাটিক এক্সপেরিয়েন্স আছে বা মানসিক আঘাত যেটাকে বলি, সেগুলোর কারণেই কিন্তু আমি দেখা যাচ্ছে অনেক বেশি প্যানিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিকই বলেছো। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে এসে আমরা শুনবো যে অ্যাকচুয়ালি আমরা কিসের ভেতর দিয়ে যাই যখন আমরা এই মৃত্যু নিয়ে ভাবি বা কাউকে আসলে হারাই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, ফিরে এসেছে বিরতির পর। প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে মনজিয়া মুস্তাকের সাথে প্রিয়জন হারানোর মানসিক যাত্রা এই বিষয়ের উপর। মনজিয়া, এই যে আমরা ডেথ নিয়ে যে কথা বলছি, তো আমরা যখন কাউকে হারাই তখন আসলে আমরা কিসের ভেতর দিয়ে যাই, কেমন থাকে আমাদের সেই মানসিক যাত্রাটা? এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আমরা যখন মানুষকে হারাই সেই সময়টাতেও কিন্তু আমরা অনেক বেশি জাজড হই, ও বেশি কাঁদেনি, হ্যাঁ, বা ও তো কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে। তো যেটা বলা হয় যে প্রিয় মানুষকে হারানোর পরে, বা প্রিয় বস্তুও হতে পারে, তো হারানোর পরে
এই যে শোকের যে যাত্রাটা, এটা বলা হয় যে মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় দেখেছেন যে এটা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয়, এবং এখানে কোনো, যদিও বলেন যে কিছুটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা শোকের ভিতর দিয়ে অনেক বেশি গো থ্রু করি, কিন্তু তারপরও বলা হয় যে আসলে পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, এবং আমার সাথে যে মানুষটা মারা গেছেন তার সাথে সম্পর্কটা আসলে কতটা গভীর ছিল বা কেমন আত্মিক সম্পর্ক ছিল সেটার উপরও ডিপেন্ড করে। এখন যদি এমন হয় যে দূরের কেউ, তার ক্ষেত্রে আমার আবেগটা হ্যাঁ কষ্ট লাগবে, কিন্তু আমার ইন্টেন্স ইমোশনাল পেইনের ভিতর দিয়ে আমি কিন্তু যাব না। কিন্তু খুব কাছের হলে সেক্ষেত্রে অবশ্যই যেমন বলা হয় যে আমরা 5টা স্টেজের ভিতর দিয়ে যাই, একজন মনোবিজ্ঞানী বলেছেন। একটু আমি আমার একটা Sure. অভিজ্ঞতা শেয়ার করে ওই স্টেজটা sure. আমার মনে হয় তোমার ব্যাখ্যা করতে সুবিধা হবে। খুব সাম্প্রতিক সময়ে আমি আমার একজন প্রিয়জনকে হারিয়েছি, আমার একজন আত্মীয়, এবং খুব ওই মোমেন্টে আমি উপস্থিত ছিলাম। তিনি যখন চলে গেলেন তারপর মুহূর্তেই আমি তাকে মানে ভিজিট করে একদম পাশাপাশি ছিলাম, তো আমরা তো সংবাদটা শুনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো আমি গিয়ে দেখলাম যে তিনি বিছানায় শুয়ে আছেন এবং খুবই স্বাভাবিক ভঙ্গিমায় আসলে তিনি শুয়ে আছেন। তো আমি মানে আমি চেক করছিলাম যে আমার ভিতরে আসলে কি হচ্ছে, আমি কি করছি, আমি কি ফিল করছি। আমার কাছে মনে হলো যে আমি তেমন কিছু ফিল করতে পারছি না। আমার কাছে মনে হলো যে উনি তো শুয়ে আছেন, আমি পাশে বসলাম, তখনও মানে যেটা হয় যে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, শরীরটা ঠান্ডা হয়ে যাওয়া, সেটাও কিন্তু তখনও হয়নি। তো আমার কাছে না কোনো, আই ওয়াজ ফিলিং ভেরি ইনডিফারেন্ট। আমি ওনাকে ধরলামও, তখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে কারণ ফাইনাল চেকের একটা ব্যাপার আছে, আমি ওনাকে হোল্ড করলাম, হেল্প করলাম এটা করতে। তো প্রসেসটার মধ্যেও আমি ছিলাম, এবং আমার কাছে একবারও মনে হচ্ছিল না যে উনি আসলে আর কোনোদিন কথা বলবেন না। এই মানুষটাকে আমি দেখছি যে আমার সাথে এত আদর করে কথা বলতো, তিনি কোনোদিনই আমাকে আর ডাকবেন না। এই যে বলতে বলতেও কিন্তু আমি এখন বেশ ইমোশনাল ফিল করছি, কিন্তু সেই মুহূর্তে আমার কিন্তু একটুও হচ্ছিল না। সেই দিনটা ওভাবেই গেল, এবং তার পরদিনও আমি, আমার একটা কাজ ছিল, আমি ওটাও করতে গেছি, সেটাও করলাম, সারাদিন ব্যাপী আমি ওটা করলাম, ফিরে আসলাম। তারপর ধীরে ধীরে আমার কাছে মানে ফিল হতে শুরু করলো যে আসলে এই মানুষটাকে আর কোনোদিন পাওয়া যাবে না। অ্যান্ড আপনার থ্যাংক ইউ ফর শেয়ারিং। আপনি বলছিলেন এবং স্টেজগুলো দেখছিলাম। ফার্স্ট অফ অল যেটা হয় যে যখন কাছের কেউ মারা যাচ্ছে, অবভিয়াসলি প্রথমে আমরা ডিনায়ালে থাকি, আমরা মেনে নিতে পারি না। এবং মানুষ থেকে মানুষ, একজন মানুষ থেকে আরেকজন মানুষের কিন্তু মানে কিভাবে সে মৃত্যুটাকে দেখছে সেই জায়গাটাও কিন্তু আলাদা হয়। কাছের মানুষ, কিন্তু আমি আমার আবেগটাকে কিভাবে প্রকাশ করে অভ্যস্ত সেটাও একটা জায়গা। যেমন কেউ কেউ থাকে যে কিছু মানে কষ্টের কিছু হলে সে হয়তো কাঁদতে পারে, কেউ হয়তো কষ্টের কিছু হলে প্রথমে একদম নাম হয়ে যায়, মানে একদমই ফিল করতে পারছে না, কারণ পেইনটা এত বেশি, সেটা ফিল করলে ওই মোমেন্টে হয়তো ভেঙে যাব এরকম মনে হয়। তো তখন আমরা অনেক বেশি, আমার যেমন হয় যে আমি প্রথমে নাম হয়ে যাই, একদম স্থির হয়ে যায়, কোনো কিছু ফিল করতে পারছি না। পরবর্তীতে গিয়ে অনুভূতিগুলো অনেক তাড়িত করে। তো বলা হয় যে কেউ যখন মারা যাচ্ছে প্রথমে কিন্তু আমাদের মেনে নিতে পারি না আমরা, যেটাকে বলে ডিনায়াল স্টেজ, যে আমরা একদমই বলছি এটা কিভাবে পসিবল না বা হয়নি, হ্যাঁ এরকম। এবং ওই প্রথম 1 মাসের মতো বলা হয় যে এরকম ডিনায়াল স্টেজটা থাকে, কারণ ওই সময় তো আমাদের বাসায় অনেক মানুষ আসা যাওয়া করে, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয়। তো হয় কি যে বা ওই মানুষটা এমনও হয় যে হয়তো সেই মানুষটা অনেক বছর ধরে খাটে শোয়া ছিল, বেড রিডেন, কিন্তু ওই মানুষটা চলে যাওয়ার পরে মনে হচ্ছে আচ্ছা ওই মানুষটা তো এত বছর মানে তেমন কোনো মানে কাজ করেনি বা তেমন কোনো মানে থাকে না যে হয়তো তার স্মৃতিশক্তি ছিল না, কিন্তু এই মানুষটা চলে যাওয়ার পর হুট করে কেন শূন্য লাগছে। তো প্রথম প্রথম দেখা যায় প্রিয়জনরা যখন চলে যায় আমরা অনেক ব্যস্ততার ভিতর দিয়ে যাই, ডিনায়াল স্টেজে থাকি, কারণ ওই যে পেইনটা যে নেয়া, ওইটা নেয়ার ক্ষেত্রে অনেক কষ্ট লাগে। সো অটোমেটিক্যালি আমাদের মন আমাদেরকে নাম করে ফেলে। তো মানে আমাদের একটা মানুষের এক্সিস্টেন্সই আসলে অনেক আর নেই। বড় ব্যাপার। সে যখন মানে সে অ্যাক্টিভ থাকুক আর ইনঅ্যাক্টিভ থাকুক, Exactly. সে ছিল, এক্সিস্ট হ্যাঁ, করছে। হ্যাঁ।
এটাই অনেক বড় একটা ম্যাটার। হ্যাঁ, মানে আমার শ্বশুরের ক্ষেত্রে যেমন দেখেছি যে উনি অনেক বছর বেড রিডেন ছিলেন, কিন্তু উনি চলে যাওয়ার পরে হুট করে একটা শূন্যতা। তো প্রথম 1 মাস একটু যেটা হয় চারপাশে মানুষ থাকে, তারপরে কি আস্তে আস্তে কখনো অ্যাঙ্গার হয়, আমাদের রাগ হয় অনেক বেশি যে কেন এত অল্প বয়সে চলে গেলে, হ্যাঁ, বা কেন এত এত কম সময় আমাদের সাথে থাকলে। কখনো নিজের উপর আমরা রাগ হই যে ইস আমি যদি বাবার জন্য এটা করতে পারতাম, ইস আমি মার জন্য যদি এটা করতাম। অনেক গিলটি মানে অপরাধ বোধ কাজ করে আমাদের। আমরা অনেক সময় দর কষাকষিও করি, যেটা যে ইস আরেকবার যদি এই মানুষটাকে পেতাম তাহলে হয়তো এটা বলতাম বা এটা করতাম। তো এই ধরনের বিষয়গুলো থাকে। তারপরে বলা হয় যে উইদিন 6 মান্থের ভিতরে, মানে ওই সময়টাতে গিয়ে আমরা একটা বিষণ্ণতার স্টেজে যাই। তখন ফাইনালি আমরা মেনে নিতে থাকি যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা, যে আচ্ছা মানুষটা আর নেই। এবং ওই সময়টা কিন্তু খুব তীব্র আবেগের ভিতর দিয়ে যায়। ওই সময়টাতে আমরা প্রচুর কান্নাকাটি করি, প্রচুর মানসিক যে কষ্ট, সেই কষ্টটার ভিতর দিয়ে যাই। কারণ ওই সময়টাতে আমরা এটা কাইন্ড অফ আমরা বলি যে ভালো একদিক দিয়ে, যে আমি রিয়েলিটিতে ব্যাক করছি। একদিকে আমি প্রিয় মানুষকে হারানোর কষ্টটাকে ফাইনালি আমি গ্রহণ করছি, মেনে নিচ্ছি, এবং ধীরে ধীরে আমি আমার মনটাকে বাস্তবের দিকে নিয়ে আসছি। তো ওই সময়টা একটু খুবই পেইনফুল যায়। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমাদের কষ্টটা দেখবেন 1 বছর পরে, 2 বছর, 5 বছর পরে কষ্ট লাগে পার্সেন্টের কথা মনে পড়লে, কিন্তু আবার এতটাও খারাপ লাগে না যতটা ওই সময়টাতে লাগতো। তো ইউজুয়ালি বলা হয় যে 6 মাস পর্যন্ত হয়তো মনের মধ্যে থাকে যে আমার জীবনটা আসলে চলবে কিভাবে, এই মানুষটা যে নেই আমার জীবনটা কিভাবে চলবে। অথচ ওই মানুষটা যেদিন যে মুহূর্ত থেকে নেই তার পর মুহূর্ত থেকেই কিন্তু আমার জীবন তাকে ছাড়া চলছে। হ্যাঁ, তো ওই সচেতনতার জায়গাটা আমরা অনেক পরে আসি, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু এই যে কান্নাকাটি করছি বা কষ্ট হচ্ছে, এটাকে আমরা যে এক্সপ্রেস করছি, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় যেমন আমরা জেন্ডার ছেলে মেয়ে ভাগ করে দিই, যে তো হয়তো বাবা মা কেউ একজন মারা গেল, তুমি কেঁদো না, তুমি ছেলে, তোমাকে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। অথবা মেয়েদেরকেও বলি যে তুমি ফ্যামিলির বড়, এখন কান্না করা যাবে না, বা কান্না করলে সাথে সাথে আমাদের কেন যেন একটা কালচারালি একটা বিষয় আছে থামানোর। তো না থামিয়ে মানুষটাকে কান্না করতে দেওয়ার জায়গাটাতে স্পেস করে দেওয়াটা ইম্পর্টেন্ট। এই যে শোকের যাত্রাটা, এই যাত্রাটার ভিতর দিয়ে মানুষের যাওয়াটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যেটা হয় যে আমরা আটকে থাকি, আমরা নাম হয়ে থাকলে বা আমরা যদি আবেগটাকে প্রকাশ না করি, এটা কিন্তু আমাদের বর্তমান লাইফকে অনেক বেশি ক্ষতি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার ইমোশনটা কোনোভাবেই বের হচ্ছেই না, সে কিছুতেই কাঁদতে পারছে না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এত কাঁদছে যে সেই কান্নাটা কাঁদতে কাঁদতে সে আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিভাবে? এটা যেমন যেটা যে এক্সপ্রেশন, আমি ছোটবেলা থেকে কিভাবে আবেগটাকে প্রকাশ করে অভ্যস্ত। কেউ কেউ আছে ছোটবেলা থেকে তার মানে আমাদের সবারই কিন্তু একটা নোন প্যাটার্ন আছে যে এভাবে আমি কান্না করি বা এভাবে আমি আমার আবেগটাকে প্রকাশ করি। অনেকের ক্ষেত্রে ইনস্ট্যান্ট খারাপ লাগলে সেটাকে সে প্রকাশ করতে পারে। এটা কিন্তু ছোটবেলায় আমার পারিবারিক পরিবেশ কেমন ছিল আবেগ প্রকাশের ক্ষেত্রে, সেটার উপরে অনেকটা নির্ভর করে। যদি পরিবারে এমন থাকে যে আবেগটা, আমার বাবা মা যারা আমাদেরকে বড় করেছেন তারা তেমন একটা আবেগ প্রকাশ করছেন না, বা আমি আবেগ প্রকাশ করলে আমাকে বাধা দেওয়া হচ্ছে, এত রাগ করতে নেই, বা মন খারাপ হয়েছে এত মন খারাপ করার কিছু নেই, তখন একটা পর্যায়ে কিন্তু হ্যাঁ এত কাঁদার কিছু নেই, বা এভাবে কাঁদছো কেন, বা অনেক সময় ভয় দেখানো হয়, দেখো তুমি কাঁদছো ছালাবুড়ি এসে নিয়ে যাবে। সো অটোমেটিক্যালি আমি তখন কিন্তু কান্নাটা বন্ধ করে দিচ্ছি। সো ছোটবেলায় আমি ওই ভয়গুলো থেকে বা ওই ভয়গুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি আবেগগুলো প্রকাশ করা, এক্সপ্রেস করা বন্ধ করে দিচ্ছি। তার মানে এই নয় যে আমার ভিতরে হচ্ছে না, কিন্তু বড় হবার পরেও আমি এই প্যাটার্নটা নিয়েই কিন্তু আমি আমার সিগনিফিকেন্ট রিলেশনশিপগুলোতে যাচ্ছি। তো বন্ধুর সাথে শুধু মারা যাওয়া না, হয়তো আমার বন্ধু বান্ধবের কারোর সাথে হয়তো আমার একটা দূরত্ব তৈরি হলো, ওইটাও কিন্তু একটা শোকের একটা যাত্রার ভিতর দিয়ে আমরা যাই, যে হুট করে ওই ফ্রেন্ডশিপটা নেই বা ওই রোমান্টিক রিলেশনশিপটা এখন আর নেই, একটা অভ্যাসের মতো ছিল, সেই মানুষটা আমার সাথে। এই জায়গাটা নিয়ে একটা বিরতির পর কথা বলি, কারণ এটাও একটা আসলে গ্রিফেরই জায়গা এবং সেটার সাথেও গ্রিফ স্টেজগুলো আসলে মেলে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো খুব অল্পক্ষণের মাঝে। আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মনজিয়া মুশতাকের সাথে প্রিয়জন হারানোর মানসিক যাত্রা এই বিষয়ের উপর। কাউকে মানে কারো যখন মৃত্যু হচ্ছে প্রিয়জন,
সেটা যেমন একটা শোক, তেমনি আবার বিচ্ছেদ, যদি কারোর সাথে ইমোশনাল সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেটা বন্ধুর সাথে হতে পারে কিংবা হতে পারে যে লাভ রিলেশনশিপ, প্রেমিক প্রেমিকার মাঝে একটা বিচ্ছেদ, কিংবা একটা বিয়ে ভেঙে যাচ্ছে হয়তো, বিবাহ বিচ্ছেদ, সেটাও কিন্তু একটা গ্রিফ বা শোক তৈরি করে, সেখানেও একটি মানসিক যাত্রা আছে। হ্যাঁ, এবং অনেক সময় ক্লায়েন্টরা আমাদের কাছে বলেন যে না আমি ওকে নিয়ে ভাবতে চাই না, এটাতে আমার টাইম আর এনার্জি চলে যাবে। তখন আমরা বলি যে ইটস নট অ্যাবাউট দ্যাট পারসন, মানে ওই মানুষটা না, এটা আপনার ভিতরে যে কষ্টগুলো জমে আছে, রাগ অভিমান, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। তো অনেক সময় আমরা ভাবি যে আচ্ছা বিচ্ছেদ হয়ে গেল, ঠিক আছে আমি ভালো আছি, পর মুহূর্তে আছে আমার তো প্রথম 5-7 দিন ভালোই যাচ্ছে, তখন মনে হয় যে না আমি তো ভালোই থাকতে পারবো, বা একটা টক্সিক রিলেশনশিপ থেকে যখন বের হয়ে আসছি তখন মনে হচ্ছে আমি কেন মিস করছি। হ্যাঁ, ওইটা ভেবেও কিন্তু নিজের উপরে রাগ লাগে। তো আমরা বলি যে এটা একটা অভ্যাসের মতো, সেটা হতে পারে যে একজন ওয়ান ওয়ে আমি ডিসাইড করেছি আমি সম্পর্ক থেকে চলে আসব, বা আরেকটা মানুষ ডিসাইড করেছে আমার সাথে থাকবে না। তো দুটোই কিন্তু কষ্টের। তো ওই জায়গাটাতে কিন্তু আমরা এই সিমিলার গ্রিফের মধ্য দিয়ে যাই যে এই মানুষটা আমার জীবনে আর নেই, এবং সেই সময়টাতেও আমরা অনেক সময় নিজেকে মেসেজ দিই, বা বন্ধু বান্ধবরা আমাদেরকে বলে যে তুই ভালো হয়েছে এই রিলেশনশিপ থেকে বের হয়ে এসছিস, তার মানে আমাকে মজার ভিতরে থাকতে হবে বা আনন্দ করতে হবে, কিন্তু ভিতরে ভিতরে সামহাও আমি মিস করছি, একটা অভ্যাসের ভিতরে কিন্তু আমি ছিলাম যে সকালবেলা হয়তো টেক্সট করা, ফোন করা, দেখা করা, বা আমার আবেগগুলো প্রকাশ করার একটা জায়গা ছিল সেই বন্ধুটা বা সেই সম্পর্কটা। তো সেই জায়গাটা থেকে হুট করে একটা শূন্যতা, এই সময়টাতে নিজেকে একটু নিজের ভেতরে ঢোকা যে আমার আসলে কেমন অনুভব হচ্ছে, সেই জায়গাটা ইম্পর্টেন্ট রাদার দেন সমাজ কি বলে বা চারপাশে মানুষ কি বলে। অনেক সময় হয় যে তুই এই মানুষটার জন্য কাঁদছিস যে তোকে এত অপমান করেছে, এভাবে চলে গেছে, ও এই মানুষটার জন্য কাঁদছে না, ও এই যে সম্পর্কটা যে রইলো না, এখানে কিন্তু একটা লস কাজ করে। তার একটা আইডেন্টিটি ছিল এই সম্পর্কটার ভেতরে, অনেক ড্রিম থাকে, ছিল, অনেক কিছুই থাকে, আমরা অনেক কিছু দেই সম্পর্কে, অনেক টাইম সে স্পেন্ড করতো, এফর্ট সে স্পেন্ড করতো, যেগুলো আর দেওয়ার কোনো কেউ নাই এখন। এবং তার কাছে তো কোয়েশ্চেন আসতে পারে যে এত কিছু করার পরও মানুষটা থাকলো না কেন, বা এত কিছু করার পরও আমি থাকতে পারলাম না কেন। সো এই যে কষ্টগুলো, সেই কষ্টগুলোকে একটু নিজের মতো করে দেখা, তা কষ্ট যে হচ্ছে সেই জায়গাটাকে নিজেকে একটু পারমিট করা যে আমি একটা মানুষ, এবং মানুষ মিন্স যে কোনো একটা বিচ্ছেদ হলেই আমার সেখানে কষ্ট হবে, অভিমান হবে, রাগ হবে, এবং এই জায়গাগুলো খুবই স্বাভাবিক প্রথম প্রথম হওয়াটা, এবং ওই জায়গাটাই আমরা অনেক সময় মানিয়ে নিতে পারি না, আমাদের মনে হয় আমার কেন হবে, আমি তো স্ট্রং, বা আমি এই রিলেশনশিপ থেকে আমি তো চলে আসলাম, তো আমার কেন হবে। বাট যেটা বলা হয় যে কোনো সম্পর্কের বিচ্ছেদের পরে কিন্তু আমরা এই সেম যে আমরা প্রথমে মেনে নিতে পারি না, প্রথমে কিন্তু মনে হয় যে আচ্ছা আমি তো ভালো আছি, আমাকে মিস করছি না, সবই ঠিক আছে। হুট করে কিন্তু আস্তে আস্তে যত সময় যেতে থাকে আমাদের শূন্যতাটা রিলেশনশিপে নেই, এবং এই সময়টাতে আমরা আরেকটা জিনিস করি যেটা আসলে আমরা বলি যে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ঠিক হেলদি হয়ে ওঠে না, সেটা হচ্ছে আমরা আরেকটা সম্পর্কে চলে যাই, বিকজ এই যে শূন্যতা, আমি একা আছি, এই জায়গাটা আমি মেনে নিতে পারি না, তখন দেখা যায় আরেকটা রিলেশনশিপ, ওই মানুষটার সাথে আমার আসলে কতটুকু আমি কমফোর্টেবল, বা ওই মানুষটা কি চাচ্ছে, ওই মানুষটা কি ইমোশনাল কানেকশন চাচ্ছে নাকি শারীরিক সম্পর্ক চাচ্ছে, আমি সেটা না বুঝেই আমার শূন্যতাটা, আমি একা থাকতে ভয় পাচ্ছি, সেখান থেকে আমি ওই সম্পর্কে চলে যাচ্ছি। মেবি ওই সম্পর্কে ওই মানুষটা কমিটমেন্ট চায় না, কিন্তু আমার দিক থেকে হয়তো কমিটমেন্ট ইম্পর্টেন্ট, যে আমি সম্পর্কে একটা কমিটেড রিলেশনশিপ চাচ্ছি, কিন্তু ওই যে আউট অফ ভালনারেবিলিটি আমি চলে যাচ্ছি, তখন দেখা যায় ওই রিলেশনশিপগুলো কিন্তু বেশি দিন সাস্টেইন করে না, তখন গিয়ে আরেকটা ট্রমা অ্যাড হয়, এবং এটা অ্যাকচুয়ালি একটা মানে ট্রমা, একটা সাইকেলের মতো চলতে থাকে আর কি, মানে একটা ট্রমা রিফ্লেকশন, এটা যে আমি একটা মানে আমার যে ওন্ডটা হয়েছে সেটাকে হিল করার জন্য আমি আরেকটা রিলেশনশিপ পেলাম, কিন্তু এটা আমার আসলে নিজেকে সময় দেওয়া দরকার, নিজেকে সময় দেয়, যেটা আপু বললেন যে এই যে ওনটা কষ্টটা যে জমেছে, এই কষ্টটার সাথে কাজ করাটা ইম্পর্টেন্ট, এটা হতে পারে নিজে, সোশ্যাল সাপোর্টটা আমরা বলি খুব ইম্পর্টেন্ট, এবং থেরাপির মাধ্যমেও হতে পারে। সো যেভাবেই হোক এইটাকে যখন আমি সেটেল না করে আমি আরেকটা সম্পর্কে যাচ্ছি, তখন কিন্তু আমি মাইন্ডফুল হয়ে বর্তমান সময়ে এক্স্যাক্টলি আমার রিলেশনশিপের নিড আছে কিনা সেই জায়গা থেকে না ভেবে ওই যে একাকিত্বকে ভয় পাচ্ছি সেইখান থেকে যাচ্ছি।
এটা কিন্তু যে সব সময় নিজেই করছে এরকমটা অনেক সময় হয় না, অনেক সময় পারিবারিক চাপও থাকে, অনেক সামাজিক সময় চাপও থাকে। থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো একজন পার্টনার মারা গেছেন কিংবা ডিভোর্স হয়েছে, তখন পরিবার থেকে একটা চাপ চাপ থাকে, আবার থাকে। বিয়ে করো, তোমার হ্যাঁ, জীবনটা হ্যাঁ। তো পড়েই রয়েছে, তুমি তোমার কি কোনো সঙ্গী থাকবে না, তুমি আবার বিয়ে করো। হয়তো ৫-৬ মাস পর থেকেই কিন্তু এরকম চাপ আলাপ হতে থাকে। থাকে, এক্স্যাক্টলি সেটাও আপু। কিন্তু একটা এক্সট্রা স্ট্রেস তৈরি করে। অনেক অনেক বড় স্ট্রেস হয়, কারণ অনেকেই থাকে যে আই এম শিওর আপনিও ক্লায়েন্ট হয়তো পান এরকম, যে যারা হয়তো বিয়ের জন্য এই মুহূর্তে একদমই রেডি প্রস্তুত না। না, কারণ অতীত সম্পর্কে এতটাই ট্রমাটাইজ ছিলেন, বিয়ের ধারণাটা সম্পর্কেই হয়তো অনেক বেশি নেতিবাচকতা কাজ করছে, অনেক ভয় পাচ্ছেন, কিন্তু পরিবার অনেক প্রেশার দিচ্ছেন, তোমার বয়স চলে যাচ্ছে, তোমার সময় চলে যাচ্ছে, সব নানানভাবে, বাবা মা মারা যাবে, হ্যাঁ, তো অনেক ধরনের আমরা না ব্ল্যাকমেইলিংও থাকলে করা কি হয়। হবে তোমার? হ্যাঁ, হ্যাঁ, আমরা না থাকলে কি হবে? সো সবকিছু মিলিয়ে যে আমরা বলি যে আপনার রেডিনেসটা সে মানসিকভাবে, শারীরিকভাবে, ফিনান্সিয়াল, আর্থিক জায়গাটা ইম্পর্টেন্ট। সেটা নারী হোক, পুরুষ হোক। সব জায়গা থেকে আপনি যখন মনে করছেন যে হ্যাঁ, আমি রেডি, আপনার ভেতর থেকে কিন্তু এই প্রস্তুতিটা ইম্পর্টেন্ট। সেটা আমি ১ম বার আমি বিয়ে করি, পরবর্তী সময়ে আমি বিয়ে করি বা যেকোনো রিলেশনশিপে যাই, এই প্রস্তুতিগুলো না নিয়ে আমাদের যেটা হয়েছে ধাপ করে আমরা জাম্প করি। সো ওই জাম্প করলেই তখন দেখা যায় যে, বিশেষ করে আমি যদি বলি বিয়ের কথা, বিয়েতে যাবার পরে এটা তো একটা সোশ্যাল ইনস্টিটিউশন, এখানে লিগেল কিছু বিষয় থাকে। সো আমি খুব ফাস্ট যদি জাম্প করি, তখন পরবর্তীতে গিয়ে মনে হয় যে দুটো মানুষ একসাথ হচ্ছে, তখন মনে হয় যে এই রিলেশনশিপটা তো আমার জন্য না। তখন আবার আচ্ছা, আবার আমি বিচ্ছেদের ভিতর দিয়ে যাব, না এখানে থেকে যাই। তো তখন দেখা যাচ্ছে যে আমি একটা হয়তো আনহেলদি রিলেশনশিপে কন্টিনিউ করছি, বিকজ আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো না বলে আমার মনে হচ্ছে, বা সামাজিক প্রেশার ফিল তো এই করছি। সব কিছুর গভীরে কিন্তু একটা জিনিস, যে আমি একা থাকতে পারবো না, বা আমি আসলে আমার সাথে থাকাটা, আমি জানি না যে আমার নিজের সাথে থাকা যায়, এবং আমার সোসাইটি, আমার সারাউন্ডিং, আমার ফ্যামিলি কেউ এটাকে সাপোর্ট করছে না যে তুমি তোমার সাথে থাকতে পারো। থাকতে পারো। এবং আপু, এটা বলাতে মনে হলো, নিজের সাথে থাকার নিজের সাথে থাকাটাও যে, আমি বলছি না যে একা থাকা, কারণ আমরা সামাজিক জীব, হ্যাঁ, আমাদের রিলেশনশিপগুলো ইম্পর্টেন্ট, কিন্তু হ্যাঁ, নিজের সাথে থাকাটার ভিতরে কিন্তু একটা সৌন্দর্য আছে, অবশ্যই। যেটা অবভিয়াসলি বলা হয় যে এটা একাকিত্ব না, এটা নিজের সঙ্গকে ভালোবাসায়, নিজের সঙ্গের সাথে থাকাটার ভিতরেও কিন্তু একটা প্রশান্তি আছে, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সব সময় আমরা যে যখনই চাইছি তখনই কিন্তু আমরা আরেকটা মানুষকে পাবো না, সেটা বাবা মা হোক, বন্ধু বান্ধব হোক, রোমান্টিক রিলেশনশিপ হোক, এবং আমার ভালো থাকার দায়িত্ব আমার, আমার পার্টনারের না। হ্যাঁ, আমার অবভিয়াসলি পার্টনারের আমরা না। দুজন একসাথে একটা সুন্দর সম্পর্কের কথা ভাবতে পারি, কিন্তু আমার পার্টনারের কিন্তু দায়িত্ব না আমার খুশি, আমার পুরোপুরি আমার খুশির দায়িত্বটা নেয়া। তো এক্স্যাক্টলি। ওই জায়গাগুলো আর কি আর এই ইম্পর্টেন্ট। এই আইডিয়াগুলোই খুব আসলে ওভারল্যাপিং। হ্যাঁ, আমি জানি না এটা কি পৃথিবীব্যাপী আছে কিনা, কিন্তু আমাদের কনটেক্সটে কিন্তু অনেক এটা বেশি অনেক আছে, বেশি, হ্যাঁ। যে কাউকেই আসলে একা থাকতে দেওয়া সেটা অ্যালাউ করা হয় না। ইভেন মেয়েদের, যেমন আমি যদি যদি বলি বাসা ভাড়া নিতে গেলে, একটা মেয়ে যদি একা বাসা ভাড়া নিতে চায়, সিম্পল, আমাদের কালচারে কিন্তু এখনো ট্যাবু আছে যে একটা মেয়ে আলাদা বাসা থাকবে, একটা বাসায় থাকবে, মানে সে আনম্যারিড, মানে তাকে ম্যারিড হতে হবে অথবা ফ্যামিলি নিয়ে থাকতে হবে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে এখন গ্র্যাজুয়ালি চেঞ্জ করা দরকার, যে অবশ্যই। একটা মানুষ, সে মেল হোক ফিমেল হোক, মানে সে তার মতো করে থাকতে পারে সেই জায়গাটাতে। ইভেন যেটা হয় যে আমরা কিন্তু আমরা বয়সে বড় হচ্ছি, কিন্তু আমরা কিন্তু বাবা মার কাছে ছোট থেকে যাচ্ছি। বাবা মা ওরা অনেক সময় চান না যে আমার ছেলে মেয়ে, আমি বলছি না যে ইমোশনালি আবেগীয় জায়গায় কানেক্টেড থাকা, কিন্তু বড় হওয়ার জায়গাটাতে আমি যদি একটা নিজের মতো করে দায়িত্ব নেওয়ার জায়গা শিখতে চাই, তাহলে কিন্তু আমার নিজের মতো করে থাকার জায়গাটাও ইম্পর্টেন্ট। সেটা হতে পারে বাবা মার সাথে, হতে পারে আলাদা বাসায়, যেভাবেই থাকি, সন্তানকে মানসিকভাবে গ্রো করতে দেওয়ার জায়গাটা ইম্পর্টেন্ট। অনেক সময় হয়তো দেশের বাইরে সন্তানরা থাকছেন, বাবা মা এতটাই কান্নাকাটি করছেন, এতটাই অসুস্থ হয়ে যাচ্ছেন, বাচ্চা কিন্তু সেখানে থাকলেও মনোযোগ দিতে পারছে না। তার বয়স হয়তো ৪৫, তার বয়স হয়তো মেবি ৩০, কিন্তু সে কিন্তু অনেক অপরাধ বোধে ভুগছেন, যে আচ্ছা আমি দেশের বাইরে আছি, আমি এত কিছু উপভোগ করছি, আমার মার সাথে কথা বলে তো সে অনেক বেশি কান্না করছেন। সো অফকোর্স মিস করবো, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে গ্রো করতে দেওয়াটাও ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আরেকটা বিরতি আমরা নিয়ে তারপরে ফিরবো, যে এই ডেথ
থেকে আসলে মানে ডেথের যে গ্রিফ, এই গ্রিফ থেকে আমরা নিজেদেরকে কিভাবে কাটিয়ে উঠতে পারি সেটা নিয়ে। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরবো খুব শিগগির। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে প্রিয়জন হারানোর মানসিক যাত্রা, এই বিষয়ের উপর মনজিয়া মুশতাকের সাথে। মনজিয়া, তাহলে আসলে মানে এই যে একা থাকার যে ব্যাপারটা আমরা আলোচনা করলাম, সেটা কিন্তু এই কারণেই যে মৃত্যু ভয়টা আমাদের ওখান থেকে আসে যে আমি একা হয়ে যাব, আমার প্রিয়জন কেউ চলে যাবে, তো আমি একা হয়ে যাব, কিভাবে আমি একা থাকব। তো সেই একাকিত্বের সঙ্গে আসলে নিজেকে কিভাবে কোপ করানো যায়, সেটাই হয়তো গ্রিফের প্রসেস, রাইট? তো আমরা যদি এবার একটু এই শোক কিভাবে সামলাতে পারি সেই জায়গাটা নিয়ে কথা বলি। আমরা কিন্তু করছি, মানে যেটা হয় যে মনোবিজ্ঞানীরা যেটা বলছেন সেটা কিন্তু গবেষণায় দেখা, অর্থাৎ মানুষ এই যে মানে শোকের ভিতর দিয়ে যাওয়াটাকেই আমরা বলি যে ন্যাচারাল। কাউকে থামিয়ে না দেয়া যে তুমি কেঁদো না বা তুমি এক্সপ্রেস করো না, যে বা এই যে মেসেজগুলো যে তুমি বড় ছেলে বা তুমি ফ্যামিলির বড় বা এখন কান্নার সময় না, এই ধরনের কথাগুলো না বলে যখন একটা মানুষ তার কষ্টের কথাগুলো বলছে সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, তার প্রতি সহমর্মী হওয়া, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবং যিনি এই একটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, আমি বলছি না জোর করে কাঁদতে হবে, যখন যেটা অনুভব হচ্ছে সেই সময়টাতে সেই অনুভূতিগুলোকে নিয়ে বসা, আমার এই মুহূর্তে কেমন লাগছে, মেবি আমার খুব রাগ লাগছে, অ্যান্ড ইটস ওকে। আমি রাগ হলেই যে আমি কোনো ধ্বংসাত্মক কিছু করব সেটা তো না, অনেক ক্ষেত্রেই না। সো সেই জায়গাটাতে আমার রাগ হতে পারে, আমার মন খারাপ হতে পারে, এবং সেই অনুভূতিগুলোকে বের করা, সেটা হতে পারে আইদার থেরাপিতে আপনি কাজ করতে পারেন, অথবা হতে পারে যে আপনি সোশ্যাল সাপোর্ট। এই সময়টাতে অনেকে আমরা নিজেকে একদম কি বলে যে একদম নিজেকে ঘরবন্দি করে ফেলি, অবভিয়াসলি ভালো লাগে না, তখন অনেক সময় দেখা যায় যে ভালো লাগার কাজগুলো করতে ভালো লাগে না। অনেকে অনেক সময় ভাবে যে আচ্ছা আমার কাছের মানুষ মারা গেল, আমি হেসে উঠলাম কেন, আমি টিভি দেখছি কেন, তো আমরা অপরাধ বোধে ভুগতে থাকে যে আমি কাঁদছি না কেন বা আমার খারাপ লাগছে না কেন। ওই যে ডিনায়াল ফেজটাতে খুব অপরাধ বোধ হয়, কিন্তু যে আমার অমুক একজন চলে গেল কিন্তু আমার তেমন কিছু ফিল হচ্ছে না, বা আমি দ্রুতই দেখা যাচ্ছে আমি কর্মক্ষেত্রে ফেরত যাচ্ছি, তো ওই জায়গাটা কিভাবে পারছি, আমার কি আসলে নাই অনুভূতি, আমি কি তাকে ভালোবাসতাম না, সেটাই। তো এই জাজমেন্টগুলো না করা, নিজেকে অনেক বেশি বকা না দেয়া, বিকজ আমাদের ছোটবেলা থেকে সেই প্যাটার্নটা ডেভেলপড হয় যে কিভাবে আমি আসলে আবেগটাকে প্রকাশ করছি। সো আমরা বলবো যে নিজেকে জাজ না করা, যখন যেভাবে অনুভূতি আসছে সেইভাবে সেটাকে ফিল করা, পারমিশন দেয়া, এবং সেইটাকে অ্যাকনলেজ করা। অ্যাকনলেজ করলে হয় কি, আমি জানি আমার এখন এরকম লাগছে, তখন কি করা দরকার আমাকে একটু হিল করতে, মেবি কষ্টটা যে থাকবে এটাও একটু সাথে থাকাটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যায় যে কেউ একজন প্রিয়জন কাছে হারিয়ে গেল, আমি সাথে সাথেই কর্মক্ষেত্রে ফেরত যাচ্ছি। তো আমাদের কিন্তু ধর্মীয় কিছু রিচুয়ালস আছে, বলে না যে তখন ফ্যামিলি যে বাসায় হয়তো কেউ মারা গেল সেই বাসায় খাবার দেয়া, অনেক সময় বলা হয় বাইরে না বের হওয়া, এগুলোর সাইকোলজিক্যাল ব্যাখ্যা হচ্ছে আমরা কিন্তু এই সময় খুব বেশি প্রেজেন্টে থাকতে পারি না, বর্তমানে থাকতে পারি না, অনেক বেশি মন অতীতে চলে যায়, মানুষটার কথা মনে পড়ে এবং ভবিষ্যতের কথাই যায়, যেটা আমি মানুষটাকে ছাড়া কিভাবে থাকবো। তখন আমি চুলা জ্বালাতে গেলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তা দিয়ে যাচ্ছি, আমি রাস্তা পার হচ্ছি, কিন্তু আমার মন কিন্তু ভবিষ্যৎ অথবা অতীতে আটকে থাকতে পারে। দ্যাটস ওয়াই এই সময়টাতে বলা হয় যে একটু চারপাশে যারা আপনাকে বুঝে, যারা আপনাকে শ্রদ্ধা করে আপনার অনুভূতিগুলোকে, তাদের সাথে একটু থাকুন, কিছু রেসপন্সিবিলিটি একটু শেয়ার করা, কারণ ওই সময়টাতে যখন অনেক বেশি ভালনারেবল লাগছে, খারাপ লাগছে, সেই সময়টাতে সোশ্যাল সাপোর্টটা ইম্পর্টেন্ট। এবং যদি এমন হয় যে বলা হয় 1 বছরের বেশি সময় ধরে আপনি হারিয়ে যাওয়া মানুষটার জন্য একইভাবে আপনার কষ্ট অনুভব করছেন, আপনি একদমই আপনার কর্মক্ষেত্রে ফেরত যেতে পারছেন না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, আপনার ডেইলি লাইফটা হ্যাম্পার্ড হচ্ছে, তখন অবশ্যই এখানে সাইকিয়াট্রিক একটা অ্যাটেনশন দরকার, সাইকিয়াট্রিক মেডিসিন হতে পারে। এবং কাউন্সিলিংয়ের সাপোর্টটাও ইম্পর্টেন্ট, কারণ কাউন্সিলিংয়ে আমরা যেটা করি, আমাদের কিন্তু অনেক না বলা কথা থাকে। হ্যাঁ, এই একটা মানুষ যখন মারা গেছে, ফর এক্সাম্পল আমার দাদা যখন মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। সো আমার যে দাদাকে অনেক কিছু বলার ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। সো আমি যখন থেরাপি সেশনে গিয়েছি, থেরাপিস্ট আমার সাথে গ্রিফ ওয়ার্ক করেছেন, সেখানে আমার দাদাকে না বলা অনেক কথাগুলো আমি বলতে পেরেছি।
সো তারপরে গিয়ে এই যে দাদা নেই, এই কষ্টটা এখনো আছে, কিন্তু আমি এখন যখন বলছি, আমি কিন্তু তখন বললেই আগে যেমন খুব কষ্ট লাগতো, কেঁদে মানে অস্থির হয়ে যেতাম, সেই জিনিসটা এখন আর হচ্ছে না। সো থেরাপি সেশনও কিন্তু আমাদেরকে হেল্প করে এই গ্রিফ ওয়ার্কগুলো করে আমি যে বর্তমানে মনোযোগটা আনা। সেখানে তার মানে নেই যে আমি ভুলে যাচ্ছি, মানুষটা আমার মনে আছে, স্মৃতিতে আছে, আবেগেও আছে, কিন্তু এই জায়গাটাতে আমি আমার বর্তমানকেও আমি আমার মানে নর্মালি আমি পরিচালিত করতে পারছি, ওই স্টেজটাতে যাওয়াতে হেল্প করে। এক্স্যাক্টলি। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ইমোশনাল রেগুলেশনটা খুব বেশি হ্যাম্পার হয়ে যায়। তাদের অনেক সময় অনেক কিছু ডিপেন্ডেন্সি তৈরি হয়। হয়তো সে অনেক বেশি ডিভাইসে মনোযোগ দিয়ে ফেলেছে, কিংবা সে অনেক বেশি হয়তো মানে কোনো না কোনো ড্রাগ ইউজ করছে। ড্রাগসে কিন্তু চলে যায়, এডিকশনে চলে যায়। হ্যাঁ, মানে ঘুমের ওষুধ ইউজ করার খুব একটা ব্যাপার চলে আসে, যে ঘুম আসে না, আমি রাতে বেলা ঘুমালেই ওনার কথা মনে পড়ে, বা ঘুমাতে যেতে আমার ভয় লাগে। তো সেইখান থেকে কিন্তু খুব জেনারেলি ঘুমের ওষুধের ব্যবহার এরকম একটা চলে আসে। স্মোকিং, সেরকমও কিছু স্মোকিং অভ্যাস আসে, বেড়ে যায়। ড্রাগসে আসে, স্লিপিং পিলটা কিন্তু প্রথম প্রথম মনে হয় যে আচ্ছা আমি ঘুমালে কিছুটা সময় মানুষটাকে ভুলে থাকতে পারছি, পরবর্তীতে এটা কিন্তু আমার একটা টলারেন্স লেভেল ক্রস করে ফেলে, তখন আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে আচ্ছা এত মিলিগ্রাম নিচ্ছি, ঘুম আসছে, তারপরে ব্রেন কিন্তু ওইটাতে আবার মানে অতটুকুতে হচ্ছে না, তারপরে আমি আবার বাড়াচ্ছি, তারপরে কি হচ্ছে আমার ন্যাচারাল স্লিপ যে প্যাটার্নটা সেটাতে আমি আর থাকতে পারছি না, এভাবে করে কিন্তু এডিকশন ডেভেলপ করছে। এবং অনেকেই মনে করে যে আচ্ছা ঠিক আছে আমার অনেক কষ্ট লাগছে, ওই যে নিজের ভেতরে ঢুকবো, একা একা মানে থাকবো, নিজের কষ্টের ভেতরে যাব, ওই মানুষটার কথা মনে পড়লে তো আমার ভেঙে যাব, তো ওই জায়গা থেকে আমরা ড্রাগসও নেয় অনেকে, যে আচ্ছা আমি একটু অ্যালকোহল নেই বা কোনো প্রকার একটা ড্রাগস নেই যাতে আমি ভুলে থাকতে পারি। তো আমরা বলি যে ইন আ ওয়ে আপনি কিন্তু আরেকটা প্রবলেমে চলে যাচ্ছেন, বা মাল্টিপল রিলেশনশিপে চলে যাচ্ছি, যাতে আমি পাস্টের রিলেশনশিপটাকে ভুলতে পারি। তো আমরা বলি যে কোনো মোবাইলে থাকা অনেকক্ষণ, শপিং অনেকে করছেন, তো এগুলো অ্যাডিকশন পর্যায়ে চলে যাচ্ছে যখন এটা আমার বর্তমানকে এফেক্টেড করছে। যেই মানুষটা এখনো বেঁচে আছে, হতে পারে আমাদের বাবা মা, যাদের কিনে হয়তো আমাদের এখন অনেক বেশি চিন্তা হচ্ছে, আমরা হয়তো সময় দিতে পারি, আবার অনেক সময় অন্যের ডেথের কথা ভেবে আমি এতটাই অন্যকে সময় দিচ্ছি, আমি কিন্তু নিজের সেলফ কেয়ার করছি না। তো একটু এগেইন আমি বলবো যে নিজের প্রতি সহমর্মী হওয়া, কম্প্যাশনেট হওয়া, অন্যের প্রতি হওয়া, এই জায়গাগুলো আমাদের জন্য হেল্পফুল। এই যে নিজের প্রতি সহমর্মিতার কথা বললে, খুব অল্প করে যদি একটু বলো যে আমরা কিভাবে মানে নিজের সাথে কিভাবে সময় কাটাই, যদি মানে প্রতিদিনের প্র্যাকটিস হিসেবে, সেটা আমাদেরকে হেল্প করবে টু বি রেজিলিয়েন্ট উইথ ডেথ, নিজের কিংবা অন্যের। যেমন একটা বলি যে ঝড় যখন হচ্ছে, গাছগুলো কিন্তু পড়ে যাচ্ছে, আবার কিছু গাছ কিন্তু উঠে দাঁড়াচ্ছে। সো এই রেজিলিয়েন্সটা আমাদের ভিতরে থাকাটা ইম্পর্টেন্ট। কোন একটা কষ্টের ঘটনা ঘটলে আমার কিন্তু কষ্ট হবে, সো ওই কষ্টটা হতে দেয়াটাই, যেমন বলে না যে কান্না মানে উইকনেস, মন খারাপ হওয়া মানে উইকনেস, বিষয়টা কিন্তু সেটা না। কষ্টের ঘটনা ঘটলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। অ্যাট দ্য সেম টাইম প্রতিদিন আমরা যদি সেলফ কেয়ার করি, সেটা যে কষ্টের জন্য অপেক্ষা করব ঘটনার জন্য সেটা না, আমরা ডেইলি বেসিসে নিজের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় রাখা, যেমন অফিস থেকে আসার পরে আমি 1 ঘন্টা নিজের জন্য রাখতেই পারি। অনেক সময় আমরা বলি যে না আমার সময় নেই, বাসায় সন্তান আছে, বাসায় ফ্যামিলি মেম্বার আছে, অবশ্যই তারা ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি চাই আমি নিজেকে প্রায়োরিটাইজ করে কিছুটা সময় নিজের জন্য রাখতে পারি, সপ্তাহে একটা দিন কিছুটা সময় আমি ভাবতেই পারি যে রাখতেই পারি যে আচ্ছা এই সময়টা আমি নিজের সাথে থাকবো, আমি মেবি আমি শুয়েই থাকবো, আমি কিছুই করব না, বা আমি একটা নিজের পছন্দের একটা মুভি দেখব, কিন্তু সবটাই সচেতনতার সাথে করা। অনেক ধন্যবাদ মনজিয়া, আশা করি দর্শকদের জন্য উপকারী হয়েছে আজকের আলোচনা। একদমই শেষ সময় চলে এসেছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই আয়োজন। মৃত্যু নিয়ে আমরা সবসময় ভাবি, সবাই ভাবি, কিন্তু সেটাকে আমরা পজিটিভ ওয়েতেও ভাবতে পারি। মৃত্যু ব্যাপারটি সত্য, এটিকে ভয়ঙ্করভাবে না দেখে আমরা একটা নিয়মিত পরিণতি হিসেবে যদি দেখি, তাহলে সেটা অনেক সুন্দরভাবে আমরা এনজয় করতে পারি। সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বেও আশা করছি আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।